কমলেশ বাবুর 3 ছেলে বিয়ে করার পর কিছুতেই বাড়িতে বউ নিয়ে ঢুকতে পারি না, কারণ কমলেশ বাবু এবং তার বড় ছেলে প্রীতম ভীষণই কঠোর প্রকৃতির মানসিকতায় বিশ্বাসী। তাদের বাড়িতে যেহেতু কোনো মহিলা সদস্য নেই, তাই তারা কোনো মহিলাকে মোটেই পছন্দ করে না। কিন্তু কমলেশ বাবুর বাকি 3 ছেলে দীপেশ, সমরেশ এবং অরিন্দম অন্য প্রকৃতি। তারা মহিলাদের অত্যন্ত সম্মান করে, তাই তারা নিজেদের পছন্দ মতো 3 মেয়েকে বিয়ে করে। বিয়ের আগে অরিন্দম, বিয়ের পর আমরা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। তুমি যখন বলছো তোমার বাকি 2 দাদা একসাথে বিয়ে করবে, তাহলে আমরা 3 যা মিলে শ্বশুরবাড়িতে অনেক মজা করব, একসাথে রান্না বান্না করব, সবাই সবার খেয়াল রাখবো, বেশ ভালো করে সংসার করব। সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়ের পর আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। কেননা তুমি তো ভালো করেই জানো আমার অফিস আমার বাড়ি থেকে অনেক দূরে, তাই আমি আলাদা করে একটা ফ্ল্যাট নেবো ভাবছি। এমনকি আমার 2 দাদা আমাদের সঙ্গে একই ফ্ল্যাটে থাকবে, কেননা আমরা তো একই অফিসে চাকরি করি, তাই একসাথে যাওয়া আসা করতে খুব সুবিধা হবে। সে আবার কেমন কথা? বিয়ের পর আমরা শ্বশুর বাড়িতে থাকবো না, এটা কখনো হয় নাকি? আর তোমাদের বাড়ি থেকে অফিসের দূরত্ব মাত্র 1 ঘন্টা, তুমি একটুখানি ডিস্টেন্স কভার করতে পারবে না? সেই জন্য আবার তোমরা 3 ভাই ফ্ল্যাট কিনবে? হ্যাঁ, ফ্ল্যাট কিনবো, কেননা আমরা বাড়িতে গিয়ে তোমাদেরকে নিয়ে থাকতে পারবো না, আমাদের অনেক সমস্যা হবে। অরিন্দম এই কথা বললে প্রিয়াঙ্কা খুবই দুশ্চিন্তায় পড়ে। অন্যদিকে অরিন্দমের বাকি 2 ভাই নিজেদের পছন্দের মানুষকে একই কথা বলে, কিন্তু তাদের 3 জনের মধ্যে কেউই শ্বশুরবাড়ি থেকে দূরে থাকতে চায় না। সমরেশ, তোমার কথা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। আমি বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে চাই। প্রত্যেকদিন আমরা তোমাদের অফিসে রান্না বান্না করে দেব, তোমাদের জামা কাপড় ইস্ত্রি করে দেব, এমনকি তোমাদের নিজস্ব গাড়িও আছে, তাই বাড়ি থেকে তো অফিস যেতে মোটেই প্রবলেম হবে না। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমরা 3 ভাই যখন ঠিক করে ফেলেছি যে আমরা বিয়ের পর ফ্ল্যাটে থাকবো, তার মানে আমরা তোমাদেরকে নিয়ে ফ্ল্যাটেই থাকবো। তাই আমার বাবার বড়দার সাথে কথা বলে নিয়েছি, ওদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা বুঝে নেব, কারণ যখন বিয়ের পাকা কথা হবে তখন তোমার দাদা আর তোমার বাবা তো আসবেই, আমরা যা বলার ওনাদেরকে বলবো। সমরেশ এই কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তারা 3 ভাই যদি বিয়ের ব্যাপারে তাদের বাবা কিংবা দাদাকে জানায় তাহলে বিপদের শেষ থাকবে না। কিন্তু তারা 3 ভাই নিজেদের পছন্দের মানুষকে সরাসরি কোনো কথা বলতে পারে না। তারা 3 জনে আলাদা ফ্ল্যাট কিনে নেয়, তবে বাড়িতে গিয়ে তারা 3 জনে অন্যরকম কথা বলে। বাবা, তোরা এমন কি আহামরি অফিসের পোস্টে চাকরি করিস যে তোদের প্রত্যেকদিন বাড়ি থেকে যাতায়াত করতে সমস্যা হচ্ছে? শহরে থাকার জন্য আবার আলাদা করে তোর অফিস কোয়ার্টার নিচ্ছিস? হ্যাঁ বাবা, অফিস কোয়ার্টার নিতে হচ্ছে, কারণ তুমি তো ভালো করেই জানো আমার শরীর খুব একটা ভালো থাকে না, আর দীপেশ আর সমরেশের অফিসে কাজের চাপ প্রচুর, তাই তাড়াতাড়ি অফিস গেলে ভালো হয়। সেই জন্যই আমরা 3 জন মিলে কোয়ার্টারে থাকবো। তবে হ্যাঁ, সপ্তাহের শেষে ছুটির দিনে তোমাদের সাথে আমরা দেখা করতে আসবো, আর ওই 2টো দিন তোমাদের সাথে থাকবো, তাই তোমার আর দাদার কোনো রকমের কোনো প্রবলেম হবে না। দীপেশ, সমরেশ এবং অরিন্দম এই কথা বলে তাদের বাবা এবং দাদাকে বুঝিয়ে দেয়, তাই তারাও আর কোনো প্রশ্ন করে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা, দীপা এবং দীপশিখার বাড়িতে বিয়ে নিয়ে ধুমধাম শুরু হয়ে যায়। তারা বিয়ের কেনাকাটিও করে ফেলে, ক্যাটারিং সার্ভিস বুক করা হয়ে যায়। কিন্তু এমন সময় 3 ভাই পরিষ্কারভাবে জানিয়ে দেয় তারা খুব বড় করে অনুষ্ঠান করতে পারবে না, তারা খুব ছোটভাবে অত্যন্ত ব্যক্তিগতভাবে বিয়ের অনুষ্ঠান পালন করতে চায়। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা, দীপা এবং দীপশিখার পরিবার সমস্ত কিছু মেনে নেয়। তাদের যখন রেজিস্ট্রি ম্যারেজ হয় তখন, এতদিন তোমার বাবা আর দাদা কোনো কিছুতেই ছিল না, সবই মেনে নিলাম, কিন্তু আজকে আমাদের বিয়ে, আজকে ওনারা আসলেন না। আসলে আমার বাবার বয়স হয়েছে তো, তাই বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, সেই জন্যই দাদা বাবাকে ছেড়ে আসতে পারেনি। তোমরা এত চিন্তা করো না। এভাবেই 3 ভাই তাদের 3 জনকে উল্টোপাল্টা বুঝিয়ে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে সুসম্পন্ন হয়। 3 ভাই এবার নিজেদের 3 বউকে নিয়ে শহরের ফ্ল্যাটে গিয়ে ওঠে, কিন্তু 3 বউ কিছুতেই এরকম শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে থাকতে চায় না। বিয়ের পরপর আমরা শ্বশুরবাড়িতে যাব, সেখানেই তো আমাদের প্রথম রান্নাবান্নার অনুষ্ঠান পালন করা হবে, কিন্তু এই ফ্ল্যাটে তো কিছুই হবে না, এখানে শুধুমাত্র আমরা 3 জন নিজেদের মতো সংসার করব, আমার একদম ভালো লাগবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার যেন মনে হচ্ছে বিয়ের পর আমরা কেমন চোরের মতো ফ্ল্যাটে লুকিয়ে আছি। এরকম হয় নাকি? বিয়ের পর আমরা নাকি শ্বশুর বাড়িতে যেতে পারবো না, এমনকি আমরা আমাদের শ্বশুর মশাই আর বড় ভাসুরকে চোখেই দেখলাম না। এই শোনো, চলো আমরা সবাই মিলে আজকে আমাদের শ্বশুর বাড়িতে চলে যাই, কারণ কালকে এমনিতেই পরপর 2 দিন ছুটি আছে, তোমাদের অফিস নেই, আমরা অন্তত বিয়ের পর 3 দিন গিয়ে শ্বশুর বাড়িতে থেকে আসতে পারবো।
এভাবেই তিন বউ শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বললে তাদের স্বামীরা ভীষণই রেগে যায়, কারণ ভয়ের চোটে যেন তাদের হৃৎপিণ্ড মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা ভালো করেই জানে একবার যদি তাদের বাবা কিংবা বড়দা বিয়ের ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো তারা তিনজনে ত্যায্য পুত্র হয়ে যাবে। তোমরা মোটেই মডার্ন না। আজকালকার মেয়েরা শ্বশুরবাড়ির নাম শুনলে পালিয়ে আসে, আর তোমরা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো। কাউকে এখন কোথাও যেতে হবে না, তোমরা ফ্ল্যাটেই থাকবে। আর হ্যাঁ, কালকে আমরা অফিসের কাছে বাইরে যাব, 2 দিন পর ফিরবো, বুঝেছো? এই কথা বলে তারা তাদের স্ত্রীদেরকে চুপ করিয়ে দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তিন ভাই মিলে ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এই ব্যাপারে তিন বউ কিছুই জানতে পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। তিন বউ নিজেদের মতো ফ্ল্যাটে সংসার করে, খাওয়া দাওয়া করে, শপিং করে, রান্না বান্না করে। তারাও এখন শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে না। একদিন তারা তিনজনে যখন ব্যালকনিতে বসে চা খায় তখন, আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, কিন্তু একটা ব্যাপারে আমার ভীষণ সন্দেহ হচ্ছে জানো। আমাদের স্বামীরা ছুটির দিন আসলেই অফিসের কাছে বাইরে যাচ্ছে বলে কোথায় যেন চলে যায়, আর আমরা কিছু জিজ্ঞাসা করলেই আবার রেগে যায়। আমার কিন্তু বিষয়টা মোটেই ভালো লাগছে না। তুমি ঠিকই বলেছ, এটা আমিও লক্ষ্য করেছি। কি জানি আমাদের স্বামীরা আবার বাইরে কোথাও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে না তো? কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমার বরের ফোনে মাঝে মাঝে কে যেন ফোন করছে, আরো ভয়ের চোটে লুকিয়ে লুকিয়ে ব্যালকনিতে গিয়ে কথা বলে, কি যেন ফিস ফিস করে বলে বুঝতে পারি না। আমার এবার সত্যিই সন্দেহ হচ্ছে। এভাবে তিন বউ তাদের তিন স্বামীকে ভীষণই সন্দেহ করতে শুরু করে, কিন্তু তাদের স্বামীরা চাইলেও কিছু বলতে পারে না। এরই মধ্যে একদিন কমলেশ বাবু দীপেশকে ফোন করে বলে, কিরে, তোদের কি ব্যাপার বলতো? এই সপ্তাহে ছুটিতে 2 দিন আসলে না কেন? অফিসে কি খুবই কাজ বেড়ে গিয়েছিল নাকি? এদিকে আমি আর তোর দাদা তো অপেক্ষা করে বসেছিলাম, আর কতবার ফোন করেছি, ফোনে উঠতে পাইনি তোদের। না বাবা, আসলে আমরা সত্যিই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাই এই সপ্তাহ বাড়ি যাওয়া হয়নি। বাবা তুমি প্লিজ কিছু মনে করো না। আরে সে আমি কিচ্ছু মনে করিনি, তবে ভাবছিলাম একবার তোদের কোয়ার্টার থেকে ঘুরে আসবো, কিন্তু লোকেশনটা তো আমি ঠিক মতো জানি না, তাই আর যেতে পারলাম না। কমলেশ বাবু এই কথা বলা মাত্রই দীপেশ খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই দীপশিখা তার বরের সাথে কথা বলতে আসে। আরে কখন থেকে ফোনে কথা বলছো বলো তো? আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আজকে দুপুরবেলা কি রান্না করব? মাছ নাকি মাংস নাকি মাটন খাবি? দীপশিখা এরকম ভাবে জোরে জোরে কথা বললে দীপেশ ভীষণই ভয় পেয়ে যায়। অন্যদিকে কমলেশ বাবু খুবই দুশ্চিন্তায় পড়ে। কিরে দীপেশ, ফোনের ওপর থেকে মেয়ের গলা শুনতে পাচ্ছি কেন? তোরা 3 ভাই যে কোয়ার্টারে থাকিস ওখানে মেয়ে কোথা থেকে এলো? এই দীপেশ, চুপ করে আছিস কেন? আমাকে সত্যি কথা বলতো, কি ব্যাপার? যদি সত্যি কোনো মেয়ে ঘটিত কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু তোদের বৃন্দাবন দেখিয়ে দেবো বলে দিলাম। না না বাবা, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমরা তো রান্না বান্না করতে পারি না, তাই রাঁধুনি রেখেছি, আর ওটা রাঁধুনিরই গলা। তুমি কিছু মনে করো না, আমি ফোন রাখছি, পরে কথা বলবো, কেমন? দীপেশ এই কথা বলে থতমত খেয়ে ফোন রেখে দেয়। কিন্তু এবার দীপশিখা তার উপর আরো বেশি সন্দেহ করতে শুরু করে, যার ফলে 3 ভাই এবার সত্যিই বিপদে পড়ে। তোমাকে কে ফোন করেছিল? সত্যি কথা বলো তো, তুমি কারোর সাথে প্রেম করছো তাই না? তোমাকে বিয়ে করা একদমই আমার উচিত হয়নি, কারণ তোমরা 3টে ভাই ঠকবাজ। আর তোমার এত বড় সাহস, তুমি বলছো আমি কিনা রাঁধুনি? আমার মনে হয় বাড়িতে তোমার বিয়ে করা বউ আছে, তবুও তুমি আমাকে বিয়ে করেছো। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। এই বলে দীপশিখা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় দীপা এবং প্রিয়াঙ্কাও সেখানে চলে আসে, কারণ তারাও তাদের বরের উপর খুবই সন্দেহ করে। আমরা 3জন তো ভীষণ পরিমাণে জ্বালাতনে পড়েছি, বাড়িতেও জ্বালাতন আর এখানেও জ্বালাতন। এদের 3জনকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারলে ব্যাপারটা এরকম হতো না, কিন্তু এদেরকে তো ওখানে নিয়ে যেতে পারবো না, তাহলে তো আমাদের সংসার ভিটামাটি ছাড়া হতে হবে। এমন সময় 3 ভাই কি করবে বুঝে উঠতে পারে না। এমনকি এখন ছুটির দিনে তারা 3জনে বাড়িতে যেতেও পারে না, তাই কমলেশ বাবু এবং তার বড় ছেলে খুবই দুশ্চিন্তায় থাকে। প্রীতম, শুধুমাত্র তুই ছাড়া আমার বাকি 3 ছেলে কিরকম পাল্টে গেছে দেখেছিস তো? তোর 3 ভাইকে আমার আর ভরসা হয় না। যখনই ফোন করে শুধুমাত্র মেয়ে ছেলেদের গলা শুনতে পাই। আমি একদম মেয়েদের গলা সহ্য করতে পারি না, কিন্তু সবসময় তোর মাকে দাবিয়ে রাখতাম, আর এখনো চলে যাওয়ার পর তোদের আমি বিয়েও দিইনি, যাতে কোনো মেয়ের মুখ দেখতে না হয়। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছো। মেয়ে মানুষদের বারবার তো আমারও ভালো লাগে না। শুধুমাত্র রান্না বান্না করে দেবে, জামা কাপড় ধুয়ে দেবে, সংসারের খেয়াল রাখবে, তার জন্য বিয়ে করার তো কোনোই দরকার নেই, তাই না? আমরা ওসব তো করতেই পারি। আর তুমি চিন্তা করো না, আমি 3 ভাইয়ের ব্যাপারটা দেখে নিচ্ছি, কেননা ওদের চলাচল আমারও দেখে মনে হচ্ছে অনেকটা পাল্টে গেছে। এভাবে কমলেশ বাবু এবং প্রীতমও খুবই সন্দেহ করতে শুরু করে, যার ফলে দীপেশ, সমরেশ এবং অরিন্দম এখন পরিবার এবং স্ত্রীদের মাঝখানে একেবারে স্যান্ডউইচে পরিণত হয়। একদিন প্রিয়াঙ্কা, দীপা এবং দীপশিখা 3জনে ঠিক করে তারা ছুটির দিনে তাদের স্বামীদের সাথে বাড়িতে বসে ডিনার করবে এবং সিনেমা দেখবে, যার ফলে অরিন্দম বাড়িতে ফোন করে বলে,
বাবা, আজকে আমরা তিনজনের বাড়ি যেতে পারছি না, কারণ অফিসের অনেক কাজের প্রেসার আছে। তাই আমাদের কোয়ার্টারে থেকে অফিসের প্রজেক্টগুলো করতে হবে, তাই আমাদের ফ্ল্যাটেই থাকতে হবে। এভাবে অরিন্দম এবং তার বাকি দুই ভাই বাবা এবং বড়দাকে মিথ্যা কথা বলে দেয়। কিন্তু তাদের বাবা এবং দাদাও কম নয়, কারণ দীপে, সমরেশ এবং অরিন্দম যখন তাদের স্ত্রীদের সাথে রাত্রিবেলা ডিনার করে তখনই হঠাৎ করে তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে। আমি পপকর্ন অর্ডার করেছিলাম, মনে হয় চলে এসেছে, তোমরা বসো, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। প্রিয়াঙ্কা এই বলে দরজা খোলে। তখনই কমলেশবাবু এবং প্রীতম বাড়িতে ঢুকে আসে। তাদেরকে দেখে অরিন্দম, দীপেশ এবং সমরেশ একেবারেই ঘাবড়ে যায়। এ কি বাবা, দাদা, তোমরা এখানে এত রাত্রেবেলা? তোমরা একবার আমাদের জানাবে না যে তোমরা আমাদের বাড়িতে আসবে? চুপ কর, হতচ্ছাড়া ফালতু ছেলে। তোদের তিনজনের এত বড় সাহস যে তোরা আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। ভাগ্যিস আজকে আমরা তোদেরকে না জানিয়ে এসেছি, তা না হলে তোদের এই রূপ তো আমরা জানতেই পারতাম না। ও, তার মানে আপনি আমার শ্বশুর মশাই, আর আপনি আমাদের বড় ভাসুর। অনেকদিন ধরে আপনাদেরকে দেখার ইচ্ছে ছিল, আমাদের শ্বশুর বাড়িতে যাওয়ারও খুব ইচ্ছা, কিন্তু আপনাদের বাড়ির ছেলেরা আমাদেরকে নিয়েই যায় না। আমরা শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে চাই। এই কথা শুনে কমলেশবাবু এবং প্রীতম আরো বেশি রেগে যায়। তারা দীপে, সমরেশ এবং অরিন্দমকে থাপ্পড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। এখন তিন বউ ভালো করে বুঝতে পারে যে তাদের শ্বশুর বাড়িতে ঢোকার কোনো অনুমতি নেই। তারা জোর করে হলেও একদিন শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা তাদের শ্বশুর মশাই এবং বড় ভাসুরের সেবা করতে শুরু করে। রান্না বান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজকর্ম তারা করতে থাকে। এভাবেই তারা তাদের শ্বশুর মশাই এবং বড় ভাসুরের মন জয় করে নেয়। তাই কমলেশবাবু এবং প্রীতম আর কোনো আপত্তি জানায় না। তারা এখন একসাথে একই বাড়িতে মিলেমিশে সংসার করতে থাকে। কবিতা এবং তার শাশুড়ি মা পদ্মা দেবী আরজিকর হসপিটালের সামনে ঠেলা গাড়িতে করে ডাল ও ভাত বিক্রি করে। তাদের জীবন খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটছিল। তারা পরিস্থিতির শিকার হয়ে হসপিটালের সামনে ডাল ভাত বিক্রি করা শুরু করেছিল। 1 বছর আগের কথা। এই, তোরা কে কি খাবি তাড়াতাড়ি অর্ডার কর, আমার তো খুব খিদে পাচ্ছে। ওয়েটার কোথায় বলতো? এই রেস্টুরেন্টটা বেশি বড় নয়, তাই না? বাইরে থেকে দেখে বেশ বড় মনে হয়েছিল। এখানে বেশি ওয়েটার নেই মনে হচ্ছে। ওই তো ওয়েটার। এই যে, তোমাকে কে ঢুকতে দিয়েছে এখানে? যাও, বেরিয়ে যাও এখান থেকে। এরকম নোংরা পোশাক আশাক করে তুমি রেস্টুরেন্টে খেতে এসেছো নাকি রেস্টুরেন্টে ভিক্ষা করতে এসেছো? যাও, বাইরে যাও, তোমাকে দেখেই সবাই পালিয়ে যাবে, আর তখন আমার মালিক আমাকে বকবে। ঠিক সেই সময় সেখানে ওই রেস্টুরেন্টের মালিক রমেন চলে আসে। সাগর, তুমি এই গরিব লোকটির সঙ্গে এভাবে ব্যবহার করছো কেন? তুমি গরিবদের এভাবে অপমান করবে, তাও আবার আমার রেস্টুরেন্টে? এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আজকের পর থেকে আমি যদি কোনোদিনও দেখেছি গরিবদের সঙ্গে এরকম ব্যবহার করতে, এরপর কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। এই যে, আপনি বসুন, এখানে বসুন। কি খাবেন অর্ডার করুন, কোনো চিন্তা নেই, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি পেট ভরে খেয়ে যাবেন, কেমন? রেস্টুরেন্টের মালিক রমেনের এরকম সৎ ব্যবহার দেখে কবিতা খুবই মুগ্ধ হয়। কবিতা সেদিনই রমেনকে খুব পছন্দ করে ফেলে। কবিতা একভাবে রমেনের দিকেই তাকিয়েছিল। কবিতা তার বাবা মনোহর বাবু এবং মা সুস্মিতা দেবীর সঙ্গে বাস করত। মনোহর বাবু একজন অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল। সেই শহরের মধ্যে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সে অন্যতম ছিল। সেদিন কবিতা তার জন্মদিনে তার বন্ধুদের নিয়ে তাদের কলেজের কাছেই অবস্থিত রমেনের রেস্টুরেন্টে গিয়েছিল। আপনারা ওয়েটারকে ডাকছিলেন তখন থেকে? সরি, আসলে আজকে রেস্টুরেন্টে একটা ওয়েটার কাজে আসেনি, সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আপনারা আমাকে অর্ডারটা দিয়ে দিন, আমি এই রেস্টুরেন্টের মালিক হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েটারেরও কাজ করি। রমেনের কথা শুনে কবিতা তার প্রতি আরো মুগ্ধ হয়ে যায়। কবিতা এবং তার বন্ধুরা খাবার অর্ডার করে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর সেখান থেকে চলে যায়। কবিতা বাড়িতে গিয়েও শুধু রমেনের কথাই মনে করতে থাকে। সে পরের দিন আবার রমেনের রেস্টুরেন্টে যায়। প্রত্যেকদিন রমেনের রেস্টুরেন্টে যাওয়া আসা করতে করতে রমেনের সঙ্গে কবিতার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। ধীরে ধীরে তাদের এই সম্পর্ক আরো গাঢ়ত্ব লাভ করে এবং কবিতা রমেনকে বিয়ে করবে বলে ঠিক করে। তাই সে তার বাবা মাকে রমেনের ব্যাপারে জানায়। রমেনের কথা শুনেই কবিতার বাবা মা দুজনেই খুব রেগে যায়। অসম্ভব ব্যাপার, তুমি ভাবলে কি করে এরকম একটা গরিব ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব? তুমি আমার মেয়ে, শহরের বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার মনোহরের মেয়ে। তুমি নিজের স্ট্যাটাসের কথা ভুলে যাচ্ছ। আমি কিছুতেই ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না। তুমিও শুনে নাও বাবা, আমি ওই ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ, মানছি রমেন বড় লোক নয়, ও একটা ছোট রেস্টুরেন্টের মালিক, কিন্তু বাবা, ওর যা ইনকাম
তাতে আমি ওর সঙ্গে খুব ভালোভাবেই থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় কথা, রমেন খুবই সৎ আর ভালো ছেলে। আমি জীবনে এরকমই একটা ছেলেকে চেয়েছিলাম। না, কখনোই না। ওরকম একটা ছোট রেস্টুরেন্টের মালিকের সঙ্গে তোমার বিয়ে আমি কখনোই দেব না। আমি আমার এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। ওরা কোটি কোটি টাকার মালিক, ওদের বাড়িতে তুমি খুব সুখে থাকবে। আর তাছাড়া ওই রমেনের সঙ্গে তোমার কোনো ফিউচার নেই। তুমি একবারও আমার মান সম্মানের কথা ভাবছো না। সবাই কি বলবে এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের জামাই একটা গরিব রেস্টুরেন্টওয়ালা? কবিতা তার বাবা মাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু তার বাবা মা কিছুতেই রমেনের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয় না। তাই কবিতা একদিন বাধ্য হয়ে বাড়িতে কিছু না জানিয়ে রমেনের সঙ্গে বিয়ে করে নেয়। বাবা, আমি রমেনকে বিয়ে করেছি, তুমি আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন সুখে থাকতে পারি। না, কোনোদিনও না। আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমরা কোনোদিনও ভালো থাকতে পারবে না। কবিতা, তুমি এই গরিব ছেলেটাকে বিয়ে করে খুব ভুল করেছো। একদিন দেখবে তুমি এই ছেলেটাকে ছেড়ে আবার নিজের বাড়িতে ফিরে আসবে। তুমি পরে আমার কথা মিলিয়ে নিও, এই আমি বলে দিলাম। কবিতা কোনো কথা না বলে রমেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবিতা রমেন এবং তার মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে। ওদিকে মনোহর বাবু কিছুতেই কবিতার বিয়েটা মেনে নিতে পারছিল না, তাই সে মনে মনে একটা ফোন দিয়ে আটে। সে যে কোনো উপায়ে রমেনকে নিঃস্ব করে দিতে চাইছিল, যাতে করে কবিতা রমেনকে ছেড়ে দেয়। তাই সে কয়েকটা লোক লাগিয়ে রমেনের রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়। এভাবে ভেঙে পড়লে হবে না রমেন, তোমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। এখন তো আমাদের কাছে অত টাকা নেই যে আমরা এখনই রেস্টুরেন্টটা আবার তৈরি করতে পারবো। তুমি বরং ঠেলাগাড়ি করে খাবার বিক্রি করো। রমেন আর কোনো উপায় না পেয়ে কবিতার কথা মেনে নেয় এবং সে পরের দিন থেকেই ঠেলাগাড়ি নিয়ে ভাত রুটি এবং আরো নানান রকমের খাবার বিক্রি করতে শুরু করে। রমেনের ইনকাম আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তবুও তার দুঃখের সময়ে কবিতা সব সময় তার পাশে থাকে। অনেক দুঃখ কষ্টের মধ্যেও তারা সুখে থাকার চেষ্টা করত। ভেবেছিলাম ওই রেস্টুরেন্টটা শেষ করে দিলে আমার মেয়ে হয়তো টাকা পয়সার অভাব বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সেটা হলো না। আমাকে অন্য উপায় ভাবতেই হবে। মনোহর বাবু এই বলে তার চেনা পরিচিত একটা গুন্ডাকে ফোন করে। বেশি কিছু করতে হবে না, তুমি শুধু ওই রমেনের দুটো পা ভেঙে গুড়িয়ে দেবে, যাতে আর কোনো রকমের কাজ না করতে পারে। পরের দিনই কয়েকটা গুন্ডা রমেনকে খুব মারধর করে। রমেনকে মেরে মেরে তারা আধমরা করে দিয়েছিল। আশেপাশের কয়েকটা লোক রমেনকে লোকাল হসপিটালে ভর্তি করে। খবর পাওয়া মাত্রই কবিতা এবং তার শাশুড়ি মা হসপিটালে পৌঁছায়। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওনার দুটো পা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু তাই নয়, ওনার মাথায় ভারী কোনো জিনিস দিয়ে বারবার করে আঘাত করা হয়েছে, তাই ওনার মাথার কয়েকটা শিরা কেটে গেছে। ওনার ব্রেনের অপারেশনের জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন। অপারেশনটা খুবই জরুরি। 20 লক্ষ টাকা? এত টাকা তো আমাদের কাছে নেই ডাক্তারবাবু। আপনি দয়া করে আমার স্বামীকে বাঁচান। আপনি অপারেশনটা করে দিন, আমরা আস্তে আস্তে আপনার টাকা দিয়ে দেব। না, এভাবে হয় না। আপনারা টাকা জোগাড় না করা পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারবো না। আর তাছাড়া এনার এখনো 2-3 মাস ট্রিটমেন্ট চলবে। এনাকে হসপিটালেই রাখতে হবে। আপনারা টাকা জোগাড় করা শুরু করে দিন। যত তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবেন ততই ওনার ভালো হবে। ডাক্তারের কথা শুনে কবিতা এবং তার শাশুড়ি মা কান্নায় ভেঙে পড়ে। মা, এবার কি করব? এত টাকা আমরা কোথায় পাবো? দয়া করে আপনি কিছু একটা করুন, না হলে আমরা রমেনকে হারিয়ে ফেলবো, আর আমি রমেনকে ছাড়া বাঁচতে পারবো না। এমন বলো না বৌমা, আমাদের রমেনের কিচ্ছু হবে না। আমরা টাকা জোগাড় করব। আমাদের সম্বল বলতে আমাদের এই ছোট্ট বাড়ি আর ওই রেস্টুরেন্টের 1 কাঠা জমি আছে। এছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। আমার ছেলের জন্য আমি সব বিক্রি করে দেব। মা, আমাদের বাড়ি আর রেস্টুরেন্টের ওই 1 কাঠা জমি বিক্রি করে আমরা কি 20 লক্ষ টাকা পাবো? পদ্মা দেবী তার বাড়ি এবং রেস্টুরেন্টের 1 কাঠা জমি বিক্রি করে দেয়। সবকিছু বিক্রি করার পর তারা 14 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিল। বৌমা, আমি 14 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। এখনো আমাদের 8 লাখ টাকার প্রয়োজন। চলো আমরা গিয়ে আগে ডাক্তারের সঙ্গে কথা বলি। ডাক্তার বাবু, আমরা 14 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছি। আপনি রমেনের অপারেশনটা করে দিন। আর এখন তো রমেন 2-3 মাস হসপিটালেই থাকবে। আমরা 2-3 মাসের মধ্যেই বাকি 6 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেব। হ্যাঁ ডাক্তার বাবু, আমাদের উপর দয়া করুন। আমাদেরকে 3 মাস সময় দিন, আমরা বাকি 6 লাখ টাকা আপনাকে দিয়ে দেব। ডাক্তার তাদের কথা শুনে রমেনের অপারেশন করে দেয়। তাদের অপারেশন করার পরও রমেনের চিকিৎসা চলতে থাকে। এদিকে কবিতা এবং তার শাশুড়ি মা তাদের ঘর বাড়ির সমস্ত কিছু বিক্রি করে হসপিটালের বাইরে দিন কাটাতে থাকে।
তারা রাত্রিবেলাও হসপিটালের বাইরেই ঘুমাতো। দুই শাশুড়ি বৌমা কিভাবে 6 লক্ষ টাকা জোগাড় করবে সেই চিন্তাতেই তারা বিভোর হয়ে যাচ্ছিল। মা, আপনি চিন্তা করবেন না, আমাকে কোনো একটা কাজ খুঁজতে হবে। আমি কাল থেকেই ইন্টারভিউ দেওয়া শুরু করব। আমার যা ডিগ্রি আছে, আশা করছি আমি কোনো না কোনো একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যাব। কবিতা পরের দিন থেকে বেশ কয়েক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায়, কিন্তু কবিতার নাম শোনা মাত্রই তাকে কেউ চাকরি দিতে রাজি হচ্ছিল না। কারণ তার বাবা মনোহর বাবু আগেভাগেই সেই ব্যবস্থা করে রেখেছিল। সে সমস্ত বড় বড় কোম্পানিগুলোকে বলে রেখেছিল যাতে কোনোভাবেই কবিতাকে চাকরি দেওয়া না হয়। কোনো চাকরি না পেয়ে কবিতা খুবই বিপদে পড়েছিল। আমাকে কেউ চাকরি দিচ্ছে না কেন? আমার এত ভালো ডিগ্রি আছে, আমার কোয়ালিফিকেশন আছে, তারপরও সবাই আমাকে ফিরিয়ে দিচ্ছে। আমাদের কাছে একটাও টাকা নেই, কদিন ধরেই কিচ্ছু খেতে পারছি না আমরা, আর তার উপর রমেনের ওষুধও কিনতে হবে। কবিতা অনেক ভাবনা চিন্তা করার পর একটা রেস্টুরেন্টে যায় এবং সেখানে সে ওয়েটারের কাজ পায়। নিজেদের পেট চালানোর জন্য এবং রমেনের ওষুধ কেনার জন্য কবিতা ওই রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে। দু একদিন পর কবিতাকে সেই রেস্টুরেন্ট থেকেও বের করে দেওয়া হয়, কারণ তার বাবা ইতিমধ্যেই রেস্টুরেন্টের মালিককে ফোন করে কবিতাকে কাজ থেকে বের করে দেওয়ার জন্য বলে দিয়েছিল। এভাবেই কবিতার বাবা তার সমস্ত পথ বন্ধ করে দিয়েছিল। কবিতা কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। একদিন কবিতা হসপিটালের বাইরে মন খারাপ করে বসেছিল। তখনই সে হসপিটালের বাইরে কয়েকটি দোকান দেখতে পায়। মা, হসপিটালের বাইরে কত রকমের খাবারের দোকান আছে। এটা একটা সরকারি হসপিটাল হওয়ায় এখানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসে। আর দেখুন, এই হসপিটালের বাইরের দোকানগুলোতে কত বেচা কেনা হয়। মা, আমরা যদি এই হসপিটালের বাইরে একটা দোকান করি। দোকান? কিন্তু কিসের দোকান করব আমরা? এখানকার মানুষজন পছন্দ করবে এরকমই কোনো খাবার তৈরি করতে হবে। মা, আমি আইডিয়া পেয়েছি। আমরা ডাল আর ভাত বিক্রি করব। আমাদের কাছে অত পুঁজি নেই যে আমরা ভালো কোনো খাবার বিক্রি করতে পারবো। ডাল আর ভাতের দোকান আমরা অল্প খরচেই শুরু করতে পারবো। কবিতা ও পদ্মা দেবী পরের দিন থেকেই হসপিটালের সামনে ডাল ভাতের ঠেলা গাড়ি লাগায়। হসপিটালটি সরকারি হসপিটাল হওয়ায় সেখানে প্রত্যেক দিন হাজার হাজার গরিব মানুষ আসতো। অনেক পেশেন্টের আত্মীয় স্বজন হসপিটালের বাইরেই দিনের পর দিন কাটাতো। তারা ডাল ভাত অনেক কম টাকায় বিক্রি করায় প্রথম দিন থেকেই তাদের ঠেলা গাড়িতে অনেক অনেক লোকজন ভিড় করে। এর ফলে তাদের ইনকাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিছুদিনের মধ্যেই তারা একটা বড় দোকান ভাড়া নেয় এবং ডাল ভাতের সঙ্গে সঙ্গে আরো নানান রকমের সবজি তরকারিও বিক্রি করতে থাকে। কবিতা এবং তার শাশুড়ি মা দিন রাত পরিশ্রম করে 3 মাসের মধ্যে 6 লক্ষ টাকা জোগাড় করে ফেলে এবং তারা হসপিটালে 6 লক্ষ টাকা দিয়ে রমেনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এত কিছু করেও আমি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারলাম না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পৃথিবীতে টাকাই সবকিছু হয় না। যদি টাকাই সবকিছু হতো তাহলে আমার মেয়ে আমার কাছে ফিরে আসতো। মনোহর বাবু মনে মনে তার ভুল বুঝতে পারে, কিন্তু সে তার মেয়ের কাছে যাওয়ার সাহসটুকু পায় না। রমেন সুস্থ হওয়ার পর তার বউ এবং মায়ের সঙ্গে হোটেল চালাতে থাকে। কয়েক মাসের মধ্যেই তাদের হোটেলটি একটা বড় রেস্টুরেন্টে পরিণত হয়। ধীরে ধীরে তারা একটা থেকে আরো 4-5টা রেস্টুরেন্ট তৈরি করে। এভাবেই কবিতা এবং তার পরিবার শত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য অর্জন করতে পেরেছিল। মনোহর বাবু এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল টাকাই সবকিছু নয়। টাকা দিয়ে যদি সুখ লাভ করা যেত তাহলে দোকানে টাকার বিনিময়ে সুখ বিক্রি করা হতো।